বন্ধুরা আবার একবার তোমাদের সামনে চলে এলাম খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। বন্ধুদেরকে রিকোয়েস্ট করব এই ভিডিওটা নো স্কিপ করে পুরোটা দেখার জন্য, কারণ কি অনেক কিছু ইনফরমেশন আমি পেয়েছি যেইগুলো তোমাদের সামনে আমি এই ভিডিওতে শেয়ার করতে চাইছি। দেখো, আজ থেকে 10-15 দিন আগে আমি এমন একটা ঘটনা জানতে পারি, আমি কারোর সাথে কথা বলেই জানতে পারি, এবং তখন জানার পর আমি জাস্ট অবাক হয়ে গেলাম যে এত বড় একটা ঘটনা ঘটে গেছে, সেটা আমরা জানতে পারিনি, কি করে সম্ভব। তো তারপর বিষয়টা আরো দেখো, কারোর মুখের কথাকে তো এইভাবে ইজিলি বিশ্বাস করে তোমাদের সামনে আমরা বলতে পারি না। তো সেই বিষয়টা কতটা শিওর এটা যাচাই করার জন্য অনেক কিছু খোঁজ খবর নিই, তারপর এমন কিছু ইনফরমেশন উঠে আসে এবং আমার সেই কথা এত সুন্দরভাবে মিলে যায়, সেই কথাটা নিয়ে আমি তোমাদের সামনে এই ভিডিওতে জানাতে চাইছি এবং অনেক কিছু তোমাদের সামনে শেয়ার করতে চাইছি যেগুলো শুনলে তোমরা পর্যন্ত অবাক হবে বন্ধুরা। তো হ্যালো গাইজ বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। পাইলস ফ্যামিলিতে আরো একটা নতুন ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো তোমাদেরকে দেখো, অনেক কথা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমাদের সামনে জানিয়েছে, তথা আমিও অনেক কথা তোমাদের সামনে জানিয়েছি। সেখান থেকে দাঁড়িয়ে কোনো সময় আগে জানিয়েছি, কোনো সময় পরে জানিয়েছি। কারণ কি, যেই মানুষটার ভালোর জন্য ভিডিও আমরা করছি, মানে সন্দীপ দা, তার কিছু ঘটনা আমরা আগে ভাগে জানিয়ে দিলে যদি তারই কোনো ক্ষতি হয়, সেরকমটা আমরা কেন করব, তাই না? তাই অনেক কথা জেনেও কিন্তু আমরা তোমাদের সামনে বলতে পারিনি, পরবর্তী সময়ে গিয়ে জানিয়েছি, যখন সেই বিষয়টা অলরেডি অন্য কোনো দিকে হয়ে গেছে, বাস তারপর গিয়ে আমরা কিন্তু তোমাদের সামনে জানিয়েছি। কারণ কোথাও না কোথাও মনে হয়েছে যে না, যেই মানুষটার ভালোর জন্য, বিশেষ করে কিষাণুর ভালোর জন্য যেহেতু আমরা লড়াই করছি, সেখানে তার ওপর যেন একটুও কোনো আঁচ না আসে বন্ধুরা। তো সেখানে দাঁড়িয়ে অনেক কিছু তো বলেছি, কিন্তু কোথাও না কোথাও এই বিষয়টা কান অবধি এসে আমাদের পৌঁছায়নি। আর আমার মনে হয় কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারই এই কথাটা এখনো পর্যন্ত তোমাদের সামনে বলে উঠতে পারিনি। তাই আমার মনে হলো, এটা যেহেতু আমি জানতে পেরেছি এবং আমাকে যে কথাটা আজ থেকে 10-15 দিন আগে জানিয়েছিল সে তার সাথে একদম মিলে গেছে, তো কথাটা আমি তোমাদের সামনে এই মুহূর্তে বলতে চাইছি। তো ভিডিওর মেন প্রসঙ্গে যাওয়ার আগে আজকের যে বাচ্চার মা ভিডিও দিয়েছে সেই ভিডিও সম্পর্কে একটু বলে নিতে চাই। প্রথমে ভিডিওটা শুরু হলো কি, ওয়ার্কআউট দিয়ে ঘাম ঝরানো দেখিয়ে কিন্তু আমাদের সামনে ভিডিও শুরু করা হলো। আমার কাছে কথা হলো, তার যে এত এত ভালোবাসার মানুষ, তারা তো তার ওয়ার্কআউট, তার যে ডায়েট চার্ট, সেগুলো দেখতে চায়। ডায়েট চার্ট নাই বা দেখালো, কারণ প্রত্যেকটা মানুষের ডায়েট চার্ট আলাদা আলাদা রকম, সেটা দেখানোটা ঠিক নয়। সেখানে ওয়ার্কআউট তো দেখানো যেতেই পারে, ইজি একটা বিষয়। তাহলে সে ঘাম ঝরানোটা দেখাতে পাচ্ছে, অথচ ওয়ার্কআউটটা কেন দেখাতে পাচ্ছে না বন্ধুরা? ওয়ার্কআউটটা দেখাতে পাচ্ছে না, অথচ ঘাম ঝরানোটা দেখাতে পাচ্ছে। আদৌ কি ওয়ার্কআউট করছে? কারণ ওর আজকের যে ভিডিও এবং সেই ভিডিওর মধ্যে যে যে ভিডিও ক্লিপগুলো নিয়েছে, কারণ ওর আজকের ভিডিও থেকে এইটুখানি তো স্পষ্ট যে আমরা যারা ডেলি ব্লগ করি, বা সন্দীপদার মতো যারা ডেলি ব্লগার, যাদের কোনো হেল্পিং হ্যান্ড নেই ক্যামেরা ধরে দেওয়ার মতো, নিজেকেই ক্যামেরা সেট করতে হবে, বারংবার ক্যামেরা চেঞ্জ করে করে ভিডিও করতে হবে, কতটা যে কষ্টকর সেইভাবে ভিডিও করা, সেটা যারা নিজেরা করে তারাই বোঝে। তো সেখান থেকে দাঁড়িয়ে এই সন্দীপদার এক্স আজকের ভিডিওতে 2-3টে ক্লিপ নিয়েছে, যে স্ট্যান্ড রেখে এবং সাইড থেকে ভিডিও নিয়েছে। একটা হচ্ছে ওই বেড কভারটা একবার থুপলো, ওইটা একটা দেখালো, আর একটা হচ্ছে তোমার জামা কাপড় শুকিয়ে দিল, এইরকম। বাদ বাকি টাইমটা কিন্তু প্রত্যেকের পেছনে পেছনে ও ক্যামেরা নিয়ে ঘোরে। তার বৌদি বলো, বাবা বলো, ঠাকুমা বলো, মা বলো, প্রত্যেকের কিন্তু পেছনে পেছনে ক্যামেরা নিয়ে ধরে বন্ধুরা। এখানে কিন্তু এই যে যেই সমস্ত জলনদীপ দিদারা আছে তারা কিন্তু এইগুলো দেখতে পায় না, কিন্তু সন্দীপ দা এত কিছু করার পরেও কিন্তু তার পেছনে লাগতে কিন্তু তারা ছাড়বে না। এবার বিষয় হচ্ছে, আজকে ভিডিওর প্রথমেই এই সন্দীপদার এক্স বললো যে আজকে হচ্ছে কিন্তু জামাই ষষ্ঠী। তো জামাই নেই, তার আবার কিসের ষষ্ঠী? মানছি বাড়িতে জামাই নেই, যেই কারণে জামাই ষষ্ঠী তাদের বাড়িতে হয়নি, তার কথা অনুযায়ী মেনে নিলাম। কিন্তু একটা প্রশ্ন আমি আমার ভিউয়ার্সদেরকে করছি, জানি না এর উত্তর আমার উত্তরের সাথে মিলবে কিনা, তবে হ্যাঁ, এটা আমাদের নিয়ম আছে তাই আমি বলছি। ষষ্ঠী মানেই তো সন্তান, তাই না? ষষ্ঠী মানেই সন্তান। তো সেখানে আমি মেনে নিলাম যে এই সন্দীপদার এক্স সে নাই উপোস করেনি, সে তার সন্তান আছে বলে মনেও করে না। কিন্তু এই যে তার মা, মানে সন্দীপদার যে শাশুড়ি, তার তো যথারীতি একটা জামাই অলরেডি হয়ে গেছে, ডিভোর্স এখনো হয়নি। আর যদি তাকে বাদ দিই, নতুনও একটা হয়ে গেছে, মানে সে তো শাশুড়ি হয়ে গেছে, তার মানে তার তো ষষ্ঠীর উপোস হয় কিনা বন্ধুরা? তাহলে তাদের বাড়িতে তার ঠাকুমা রয়েছে, তার ঠাকুমারও যথারীতি আছে সমস্ত কিছু, জামাই টামাই আছে, সেখানে তার ঠাকুমাকেও কিন্তু কোনো রকম কোনো উপোস টুপোস করতে দেখলাম না, এবং তার মাকেও দেখলাম না। তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো যে, মানে তোমরা একটা জিনিস নিশ্চয়ই জানো যে ষষ্ঠীর দিন কিন্তু উপোস করতে হয়, পুজো দিতে হয়। সেখানে
ওরা কিন্তু কোনো কিছু দিল না। এবার এই জায়গায় যদি কেউ এই প্রশ্নটা করো বা এই কমেন্টসটা আমাকে করো যে ওদের বাড়িতে যদি ছর্দি মারা গেছে ওরা ওই পুরো মানে পুজোটা দেয়নি, সেটা তো মেনে নেবো না। দাদা পুজো করতে যেতে পারছে, তারা অযোধ্যায় মন্দিরে গিয়ে ঘুরে আসতে পারছে, এই সন্দীপবার এক্স মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসতে পারলো, তাহলে সেখানে ষষ্ঠীর উপোসটা ওরা করলো না। কিন্তু এটা কি কখনো সম্ভব? আমি সন্দীপদার এক্স এর কথা বাদ দিয়ে দিচ্ছি, সে পুজো মানে সে উপোস করেনি মানে না, কিন্তু তাদের বাড়িতে তার মা আছে, তার ঠাকুমা আছে, ওরা তো উপোস না করলেও ঠাকুরকে যে ষষ্ঠীর পুজো দিচ্ছে সেটা তো অন্তত ভিডিওর মধ্যে আমরা দেখতে পেতাম। সেরকম কোনো কিছু কি দেখতে পেয়েছো? এবং ষষ্ঠী মানি আমরা যারা জামাই ষষ্ঠীর দিনের উপোসটা করি আমরা জানি যে চিড়ে আর মুরগি কিন্তু আমাদেরকে একটুখানি খেতে হয়, বা সেদিনকে ঠাকুরকেও কিন্তু ওই দিয়ে একটু সেবা দিতে হয়। তো সেই রকম কিছু কি তোমরা দেখতে পেয়েছো? দেখতে পাওনি। কারণ আমাদের আছে, এই যে আমি ষষ্ঠীতে গেছিলাম, আমি কিন্তু সারাদিন উপোস, কোনো কিচ্ছু আমি খাইনি, শুধুমাত্র মুড়ি আলু সিদ্ধ এইগুলোই। জামাইরা খেয়েছে, আদার্স অনেক মানুষ বাবা খেয়েছে, বা আমার দিদিদের যেমন নিয়মটা নেই, কারণ নিয়ম নেই বলাটা ভুল, নিয়ম সবারই থাকে। ধরো ওই দিন কোনো একটা অঘটন ঘটে গেল, নিয়মটা উঠে গেল, তখন সেই নিয়মটা থাকে না। তার দিদি ওই দিন খেয়েছে, কিন্তু আমি কিন্তু সারাটা দিন কিচ্ছু খাইনি। তার পরের দিন গিয়ে সমস্ত রান্নাবান্না বাবা রেখে দিয়েছিল, সেইগুলো কিন্তু খেয়েছিলাম। কিন্তু সেই দিন আমি উপোস করেছিলাম। কিন্তু অনেকে বলবে তোমার তো জামাই হয়নি, তাহলে তুমি কেন উপোস করছো? না, এটা আমাদের মধ্যে নিয়ম আছে যে সন্তান হলেই কিন্তু মানে সন্তান গর্ভে এলেই কিন্তু সে তখন থেকে যে কোনো ষষ্ঠীর উপোস আমাদেরকে করতে হয়। তো সেখান থেকে দাঁড়িয়ে এর তো জামাই হয়ে গেছে, মানে সন্দীপদার যে এক শাশুড়ি তার তো জামাই হয়ে গেছে, সে নতুন জামাই হোক আর পুরাতন জামাই হোক, জামাই তো হয়ে গেছে। বা তার ঠাকুমা, তারও তো জামাই অলরেডি হয়ে গেছে। তাহলে তাদের কাউকে কেন ষষ্ঠীর দিন, ষষ্ঠীর কোনো পুজো নয়, উপোস নয়, কিছুই করতে দেখলাম না, অথচ তারা কিন্তু ব্রাহ্মণ, এবং ব্রাহ্মণদের মধ্যে এই নিয়মটা কিন্তু আরো বেশ মানে মজবুত নিয়ম। তাহলে এদের বাড়ির মধ্যে এই নিয়মটা কাউকে কিন্তু আমরা পালতে দেখলাম না। এই থেকে স্পষ্ট হচ্ছে যে ওই ভিডিওটা কিন্তু জামাই ষষ্ঠীর দিনের ভিডিও নয় বন্ধুরা, ওই ভিডিওটা হচ্ছে জামাই ষষ্ঠীর পরের দিন, মানে 13 তারিখের ভিডিও বন্ধুরা, 12 তারিখের না, মানে জামাই ষষ্ঠীর পরের দিনের ভিডিও। ওই যে গোলমরিচগুলো গুঁড়োতে মানে বাড়তে বলছিল না যে আজকে জামাইদের হালাত খারাপ হয়ে যাবে, ওটা ষষ্ঠীর পরের দিনের ভিডিও শুট করা হচ্ছিল বন্ধুরা, ষষ্ঠীর দিনের ভিডিও নয়। তোমরা যারা যারা আমার সাথে একমত প্লিজ কমেন্টস করে জানিও যে উপোস যদি নাও থাকে কিন্তু ষষ্ঠীর পুজো, এটা ষষ্ঠীর দিনে যেটা মেইন জিনিস, সেটা কি আমরা দেখতে পেতাম না? এছাড়াও আমি আরো একটা কথা বলতে চাইছি যে ও বললো যে ঠাকুরকে সেবা দেবে। ও তার আগে বলেনি যে বাবা আর মা মিলে গেল কোথায়, বাজারঘাট করতে, অনেক কিছু বাজারঘাট করলো, স্ট্যান্ড পাখা নিয়ে এলো, একটা চার্জার লাইট নিয়ে এলো, কারণ কি জামাই আসছে, গরম কষ্ট হচ্ছে, যেই কারণে কিন্তু আরো একটা পাখার প্রয়োজন হলো। মেঝেতে শুচ্ছে বলে কথা, জামাই এসে তখন প্রচন্ড গরম লাগছে, তো সেই কারণে একটা স্ট্যান্ড পাখা এবং চার্জার একটা লাইট নিয়ে এলো। যখন মানে সমস্ত কাজবাজ মিটিয়ে এই সন্দীপদার এক্স বললো যে পুজো দেবে, সে মা বাবা আসেন এখনো, পুজো দেবে স্নান করার পর। আচ্ছা, কালকের ভিডিওতেই তো তার পিরিয়ড সংক্রান্ত আমরা ভিডিও পেলাম, তাহলে সে কিভাবে তার পরের দিনই আবার ঠাকুরকে সেবা দিতে পারে বন্ধুরা? তার মানে সেই ভিডিওটা কবেকার তোমরা একবার ভেবে দেখো, তার মানে এই ভিডিওটা ঠিক কবেকার তোমরা একবার ভেবে দেখো। ওর সেই দিন যদি পিরিয়ডস হয়ে থাকে তাহলে তার পরের দিনের ভিডিওতে ঠাকুরকে কিভাবে সেবা দিতে পারে? তার মানে এই থেকে একটা জিনিস তো ড্যাম শিওর যে আজকে যে ভিডিওটা দিয়েছে সেটা নয় 2-3 দিন আগেকার মিক্সড অ্যান্ড ম্যাচ একটা ভিডিও, আর নয় কালকে যে ভিডিওটা দিয়েছে, যেটা কিনা আমরা স্পষ্টভাবে তোমাদের সামনে বলেছি যে ওই ভিডিওটা অনেক কটা ভিডিও নিয়ে কিন্তু তৈরি করেছে। কিন্তু বড় বিষয় হলো যাদের ব্রাহ্মণ পরিবার তাদের বাড়িতে ষষ্ঠীর কোনো পুজো হলো না, এটা অবাস্তব বন্ধুরা, এটা অবাস্তব। মাও যেমন নাচুনি, মেয়েও তেমনি নাচুনি, ঠাকুমাও নাচুনি, দিন রাত লুডো খেলতে ব্যস্ত আর খাওয়া দাওয়া করতে ব্যস্ত। দিন রাত বাড়িতে যে একটা সুখ শান্তি মানুষের আসবে সেরকম কোনো মানে জিনিস এদের বাড়িতে কোনো সময় কিন্তু ভিডিওর মধ্যে আমরা দেখতে পাই না। তারপর কি বললো এই সন্দীপদার এক্স যে আমাকে যে আমি যে জ্যোতিষীর কাছে দেখিয়েছিলাম সেই জ্যোতিষী আমাকে একটা মুক্ত এবং একটা রক্তপ্রবাল এরকমই কিছু একটা দিতে বলেছিল, তো সেইগুলোই মা আনতে যাচ্ছে। তো তারপর নিয়ে এলো। তো এইখানে আমি একটা কথা বলতে চাই, ওর অনেক ভিডিওতে তোমরা দেখবে, আমি মন করলে কিন্তু এখানে স্ক্রিনশট দিতে পারতাম কিন্তু দিলাম না, কারণ কি বুঝতেই পারছো অনেক আগেকার ভিডিওতে দেখবে ওই রক্তপ্রবাল এবং মুক্ত ওর হাতে কিন্তু সবসময় পড়া থাকতো, কিন্তু সেগুলো আর কিন্তু নেই। এই সূত্রে একটা কথা বলতে চাইছি যে ও যখন ওই সন্দীপ দাদের বাড়ি থেকে চলে এলো, ওর যে বিয়ের আংটিটা সেটা কিন্তু প্রায়শই ও চলে আসার কিছু মাস পর কিন্তু তার মায়ের হাতে অনেক কবার দেখা গেছে। তারপর যখন আমরা ভিডিওর মধ্যে বলেছিলাম তারপর থেকে কিন্তু আর আমরা দেখতে পাই না। তাহলে এই যে প্রবাল বা এই যে মুক্ত এই যে কেনা হলো,
আমার মনে হচ্ছে কোথাও না কোথাও সেই আগেকারগুলোই, অনেক সময় এরকম হয় আগেকারগুলো কি ওগুলোকে কি করতে দেয় বলে সেইগুলো করে আবার শুদ্ধ করে নিয়ে এসে আবারও নতুন করে তৈরি করে পড়া হয়। তো সেই রকমই কি কিছু করা হলো, কারণ সে যে সমস্ত কিছু ওখান থেকে নিয়ে এসেছে সে ওপেন ক্যামেরায় স্বীকার না করলেও সে তার আইনি পরামর্শদাতাদের কাছে কিন্তু এরকম অনেকবার বলেছে যে আর যাই হোক আমি ওই জিনিসগুলো কিন্তু ফেরত দিতে পারবো না, কারণ ওই জিনিসগুলো থাকলে তবে তো ফেরত দেবে, আর যদি ফেরতও দেয় সেটা যদি একবার রেকর্ড করে ওয়াইটি প্ল্যাটফর্মে দিয়ে দেয় তাহলে তার মান সম্মানটা কোথায় যাবে, যেটুকুনিও আছে সেইটুকানিও কিন্তু থাকবে না বন্ধুরা। তাহলে কোথাও না কোথাও আমার মনে হচ্ছে যে এই যে মুক্ত বা রক্ত প্রবাল এটা ওই আংটিটারই, যেটা কিনা ও নিয়ে চলেছিল এবং সেটা খুলিয়ে এখন ভালো করে শুদ্ধ করে নাম দিয়ে, জ্যোতিষীর নাম দিয়ে সেটাও এখন ইউজ করছে। কত বড় মানে মিথ্যাবাদী মেয়ে, একবার ভাবো, ষষ্ঠীর দিনের ভিডিও নয় তার পরের দিনের ভিডিওতে বললো কিনা ষষ্ঠীর দিনের ভিডিও। যে মিথ্যে বলছে না, ও নিজেও বুঝতে পেরেছে যে এটা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ঠিক ধরে ফেলবে। ও বললো অ্যাকচুয়ালি এটা জানো তো এই ভিডিওটা তোমরা একদিন পরে পাবে, ষষ্ঠীর পরের দিন পাবে না, কারণ কি আমার একটা প্রমোশনাল ভিডিও ছিল তো ওইটা আমার আগে দিতে হবে, তো সেই কারণে কিন্তু আমি এইটা তোমাদেরকে পরে দেবো। আচ্ছা প্রমোশনাল ভিডিওটা ওইভাবে দেওয়ার কি প্রয়োজন ছিল? প্রমোশনাল ভিডিওটা যেমন আদার্স ভিডিওতে দেওয়া হয়, ভিডিওর সাথে কিছুটা টাইম অ্যাড করে দিয়ে দেওয়া হয়, সেরকমও তো দিলে পারতো, কিন্তু না, ওই ভিডিওটাকে ঠিক ব্লগের মতো করে দেওয়ার কি খুব প্রয়োজন ছিল বন্ধুরা? কতটা চালাকি বুদ্ধি মাথা থেকে বের করেছে যে ভিডিও মানে প্রমোশনাল ভিডিওটা কি ব্লগের মতো করে একটা 5-6 মিনিটের ব্লগ করে আমাদের সামনে দিয়ে দিল যাতে একটা দিন ম্যানেজ করতে পারা যায়। অজুহাত স্বরূপ কি বললো যে একদিনে আমি কখনো দুটো ভিডিও তো দিই না, ওই জন্য আর দিলাম না। একদিনে দুটো ভিডিও দেয়নি, ব্লগ আইডিতে একটা ভিডিও একদিনে দিয়েছে আর তার শর্ট আইডিতে কিন্তু বসে মানে কন্ট্রোভার্সি করার মতো একটা ভিডিও দিয়েছে। ও একদিনে দুটো ভিডিও দেয় না, আর একদিনে যদি একটা ভিডিওর মধ্যে প্রমোশনাল ভিডিওকে অ্যাড করে দেওয়া হতো তাতে প্রবলেমটা কি হতো? কারণ ও অনেক ভিডিও মানে প্রমোশনাল অ্যাড করেছে যাতে কিনা ভিডিওর মধ্যেই কিন্তু সেই অ্যাডটা থাকে, মানে প্রমোশনাল ভিডিওটা থাকে। তাহলে এক্ষেত্রে আলাদা করে কেন দিতে হলো? যদি সত্যি তার মধ্যে কোনো রকম কোনো দুবিধা থাকতো না, সে বারবার আমাদেরকে আগে ভাগে বুঝিয়ে দিচ্ছে যে এই ভিডিওটা কিন্তু তোমরা দুদিন পর পাবে, কারণ কি আমার একটা প্রমোশনাল ভিডিও আছে, আমি তো একদিনে দুটো ভিডিও দিই না, তাই আমি আর দিচ্ছি না। একদিনে দুটো ভিডিও দিলে ক্ষতি কি হতো? আর ওটা কি কোনো ব্লগ ভিডিও? কালকের যে ভিডিওটা ওটা কি কোনো ব্লগ ভিডিও? ওটা তো একটা প্রমোশনাল ভিডিও। তাহলে সেখান থেকেই বোঝা যাচ্ছে যে ও কতটা মিথ্যা দিয়ে দিনের পর দিন নিজের ব্লগটাকে সাজিয়ে চলেছে বন্ধুরা। তারপর যথারীতি মেয়েটার এতটাই কষ্ট যে মেয়েটা 5 বছরে নাকি ঠিক করে চাও খেতে পারেনি। সন্দীপ দা, এটা কিন্তু প্রচুর অন্যায় করেছো তুমি। আহারে 5 বছর চা খেতে পাওনি তুমি, এতটা খেতে ভালোবাসো। যাকগে এবারে সব ভালো হবে, নিজের যোগ্যতায় নিজের পায়ে উঠে দাঁড়িয়েছো, খুব বড় হও, আমার আশীর্বাদ রইল। অবশ্যই পরকিয়া করে তো বড় হওয়ার জন্য আপনার মতো মহিলারাই আশীর্বাদ করবে, তাই না? আপনার মতো মহিলারা আশীর্বাদ করবে না তো কি সেই জলপাইগুড়ি থেকে কাকু কাকিমা এসে সংসারটা ঠিক করে নেওয়ার জন্য যে প্রথম পরামর্শ দিয়েছিল সেইটা করবেন আপনারা তো এটাই চাইবেন, তাই না? তো সন্দীপদা নাকি 5 বছর চা খেতে দেওয়ারও কষ্ট দিয়েছে এই সন্দীপদার এক্সকে। ভাবো, যেখানে সামান্য একটু রক্ত কমে গেলেই শরীরে আগে ডক্টরের কাছে, আগে ওষুধ, আগে ওই নিজের মুখে বলেছে যে আমি ওকে রোগা হওয়ার জন্য বলিনি, ও নিজের ফিটনেস নিয়ে এতটা চিন্তিত আছে, কারণ কি তখন তার ফিটনেসটাই ফোগলাকান্তকে তো দেখাতে হবে, তাই না? আর এখন তো সব দেখানোই হয়ে গেছে, তো সেই কারণে আর ফিটনেস নিয়ে অতটাও তার চিন্তা নেই। কিন্তু তখন গিয়ে সন্দীপদা বারণ করেছে যে আমি অত ওকে রোগা হতে বলিনি, কিন্তু সে নিজে থেকে রোগা হতে চাইতো, যেই কারণে ও ডেইলি রুটিন মেনটেন করে যোগা করতো। কিন্তু সেই জায়গায় এখন কি করছে? কারণ ও এখন জানে যে আমার এখন খাই না খাই, বেঁচে থাকি না থাকি, আমাকে এইভাবেই জীবনটাকে কাটাতে হবে, তাই আমার ফিটনেস নিয়েও কি লাভ আর ফিটনেস না নিয়েই কি আমার ক্ষতি, এরকম একটা বিষয় তার মনের মধ্যে কিন্তু জন্মে গেছে। সেখানে 5 বছরে নাকি তাকে চা খেতে দেওয়ার কষ্ট হয়েছে। ভাবা যায়, যাদের বাড়িতে ঘরের তেল, ঘরের চাল, ঘরের সবজি, সমস্ত কিছু ঘরে, সেই বাড়িতে সে খাওয়া দাওয়াও পায়নি, সবজিও খায়নি, সেই বাড়িতে নাকি সামান্য চা টুকুনিও খেতে পায়নি। আর কত অভিযোগ সন্দীপদার উপর উঠবে বলতো? যার বাড়িতে কিনা আমের সময় লোকের বাড়ি থেকে আম, লোকের বাড়ি থেকে লিচু, লোকের বাড়ি থেকে পুঁই শাক, লোকের বাড়ি থেকে শীতকালে ফোটা ফুলকপি, সমস্ত কিছু এনে যাদের সংসার চলছে, তারা আবার কিনা উল্টে তাদের শ্বশুর বাড়ির দিকে ব্লেম দিচ্ছে যে তাদের বাড়িতে নাকি এটা ওটা খেতে পায়নি। তো তারপর যথারীতি খাওয়া দাওয়া হলো এবং দুপুরের কিছু না দেখিয়ে দুপুরবেলা একটা জোর ভাত ঘুম দিয়ে গেল। এইবার এই যে সমস্ত জিনিস ডায়েটের জন্য খাচ্ছে, সেখানে যদি দুপুরবেলা এরকম ভাত ঘুম দেওয়া হয় না, তাহলে আর যাই হোক জীবনে কিন্তু রোগা হতে পারবে না বন্ধুরা। তো তারপর যাই হোক খাওয়া দাওয়া হলো, রাত্রিরেও দেখালো, ওগুলো আমি বাদ দিচ্ছি। এবার আসি আমি মেন কথা, যে কথাটা আমি তোমাদের সামনে বলতে চাইছি, সেটা হচ্ছে
যে ওর দাদার বিয়ের সময় ও বাড়িতে ছিল না। এটা কিন্তু আমরা প্রত্যেকে জানি যে ওর দাদার বিয়ের সময় ও বাড়িতে ছিল না, যেটা কিনা দালাল নিজের মুখে বলেছে। এবং দালাল বলার আগে আমি কিন্তু ভিডিও করে বলেছিলাম যে ওর দাদার বিয়ের সময় কিন্তু ও নেই, ওরা অন্য কোথাও আছে। এবং ওই সময়ের মধ্যেই কিন্তু ওরা বিয়ে থাকাটা করবে বলে সিদ্ধান্ত নিয়েছিল। তো তারপর আমার কাছে আজ থেকে 10-15 দিন আগে একজন আমার সাথে খুব চেনা পরিচিতি আছে এবং সেও যথেষ্ট একজন বড় ব্লগার, যথেষ্ট বড়, মানে এই মানে কি বলবো, সন্দীপদার এক্সের তুলনায় সন্দীপদার থেকে অনেকটা বড় ব্লগার, তার সাথে আমার যথেষ্ট পরিচিতি আছে। তো সে আমায় বললো যে জানো তো এইরকম একদিনকে হাওড়া প্ল্যাটফর্মে এদেরকে দেখেছিলাম, এদের দুজনকে হাওড়া প্ল্যাটফর্মে একসাথে দেখেছিলাম। তখন তার সাথে আমার কিন্তু কোনো পরিচয় ছিল না। বললো হাওড়া প্ল্যাটফর্মে তাদেরকে একসাথে দেখেছিলাম। আমি বলছি হাওড়া প্ল্যাটফর্মে তুমি দেখেছো? বলছে হ্যাঁ দেখলাম তো, মেল ট্রেনেই উঠলো। তো আমি বললাম মেল ট্রেন কোন দিককার, কি কিছু দেখেছো? তখন বলছে যে না, কোন ট্রেন বা কোন ট্রেন কোন দিকে রওনা দিচ্ছে এই সমস্ত কিছু আমি দেখিনি, তবে এটুকুনি দেখলাম হাওড়া প্ল্যাটফর্মে কিন্তু ওরা মেল ট্রেনের জন্য ওয়েট করছিল। তারপর যথারীতি আমি সেই বিষয়টাকে নিয়ে আজ থেকে 10-15 দিন ধরে ছানবিন করার চেষ্টা করছি যে কোথায় যেতে পারে। এবং আমি জিজ্ঞেস করলাম কতদিন আগে, ও বললো ওই এই শ্বশুরবাড়ি থেকে চলে যাওয়ার ওই কিছু মাস পরই, মানে ওই 1 মাস বা 15 দিনের মধ্যেই, এরকম একটা সময়ের মধ্যে। তখন তারপর আমি এই বিষয়টাকে জানতে চাইলাম যে তাহলে ওর দাদা বৌদির যখন বিয়ে হয়েছিল তখন ও কোথায় ছিল, সেইটা জানলে এইটা হয়তো বেরিয়ে আসতে পারে। তখন গিয়ে আমি জানতে পারলাম যে দাদা যখন বিয়ে হয়েছে তখন নাকি এই ফোকলা আর এই মানে সন্দীপদার এক্স, তারা দুজন মিলে নাকি দীঘায় ঘুরতে গিয়েছিল বন্ধুরা। এটা আমি জানতে পারলাম যে ওই তোমার এই সন্দীপদার এক্স এবং এই ফোকলাকান্ত ওর দাদার যেই দিন বিয়ে হয়েছে সেই সময় নাকি দীঘায় ঘুরতে গিয়েছিল এবং তারপর এসে তারা নাকি যথারীতি বিয়ে থাওয়া নিজেদের পরিবারের সবাইকে নিয়ে করেছিল, মানে সামনে রেখে। মানে বুঝতে পারছো, ওরা বিয়ের আগে হানিমুনটা কিন্তু করে চলে এসেছিল, পুরোপুরি হানিমুনটা মিটিয়ে চলে এসেছিল এবং যে দেখেছে সে কিন্তু নিজের চোখে দেখেছে। তখন তার সাথে আমার কোনো পরিচয় ছিল না, কিন্তু এখন এই মুহূর্তে পরিচয় আছে। সেই কারণে সে যখন আমায় কথাটা বলছিল আমি বলছি তুমি শিওর? বলছে হ্যাঁ আমি চিনবো না ওকে। আমি বলছি কে ছিল? তখন বললো। তো আমি বললাম লাগেজ টাগেজ গুলো না, সেরকম কিছু লাগেজ ছিল না, একটাই মাত্র ব্যাগ ছিল, ব্যাস এইটুকুনি, তেমন কিছু লাগেজ ছিল না। তবে আমি বললাম অন্য কোথাও কিছু নেই? মনে হচ্ছে না, হাওড়া প্ল্যাটফর্মে মেল ট্রেনের একদম সামনে দাঁড়িয়ে আছে এবং উঠবে, আমি বুঝতে পারছি তাদের হাবভাব দেখে। কিন্তু বড় বড় ব্লগারের যা হয়, তুমি কথা বলবে না তো আমি কেন কথা বলবো, এরকম একটা বিষয়। যাই হোক, তো হয়তো আবার এ লক্ষ্য করেনি বা তাদের মধ্যে সেরকম সেই সিচুয়েশন চলছে বলে এই দিক থেকে কথা বলার সেই সুযোগটাও করেনি। যাই হোক, তাদের সেটা পার্সোনাল বিষয়। কিন্তু বিষয় হলো তারপরে আমি যখন ছানবিন করলাম জানতে পারলাম যে তারা নাকি সেই সময় দীঘায় গিয়েছিল হানিমুন করতে, মানে বিয়ের আগেই হানিমুন। হয়তো এটাও হতে পারে দাদা বৌদির বিয়ের আগেই এরা মন্দিরে গিয়ে যে বিয়েটা করেছিল, হয়তো দাদা বৌদির বিয়ের আগেই বিয়েটা হয়ে গেছিল, যেই কারণে দাদা বৌদির বিয়ের সময় তারা হানিমুনটা ছেড়ে নিয়েছিল বন্ধুরা। মানে তখন যেই মেয়েটা আইডিও হয়তো ওপেন করেনি, কান্নাকাটি হ্যান ত্যান চারদিক থেকে, বা আইডি ওপেন করেও 9 মাসে 6 মাসে একটা ভিডিও দিচ্ছিল, তখন কিন্তু সে তার আসল কাজটা মিটিয়ে নিয়েছে। এরপরেও কিছু মানুষ বলবে একটা সুযোগ সেই মেয়েটাকে দিতে পারতো না সন্দীপদা, যেই মেয়েটা সেকেন্ডবার বিয়ে করে হানিমুন পর্যন্ত কমপ্লিট করে ফেলেছে, সেই মেয়েটাকে নাকি সন্দীপদা সুযোগ দেবে এবং সেই মেয়েটার কথা নাকি ওই ছোট্ট কিষাণকে মনে রাখার জন্য সবাই বলবে যে হ্যাঁ তুমি তোমার মাকে মনে রাখো, কি না তোমার মা তোমাকে গর্বে ধারণ করেছে। ভাবো একবার, তাহলে ভাবো যেই সময় ছেলে স্বামী স্ত্রীকে ফিরে আসার একটা চান্স দিয়েছিল, সন্তান কষ্টে কাতর হয়েছিল, সেই সময় মা সন্তানের কথা স্বামীর কথা না চিন্তা করে, যে আমার হয়তো ভুলবশত আমি বেরিয়ে এসেছি, সেই বিষয়টাকে গুরুত্ব না দিয়ে সে সেকেন্ড হানিমুন করতে চলে গেছিল। তো সেই মেয়ে কতটা ডেঞ্জার এবং কতটা একটা সন্তানের জন্য প্রযোজ্য মা হয়ে উঠতে পারে, তোমরা জাস্ট একবার ভেবে দেখো। তো এই কথাটা আমি জানতে পারলাম এবং ঘটনাটা ঘটেছে আজ থেকে আমার সাথে 15 দিন আগেই, যে কথাটা আমি জানতে পেরেছি। তো তারপর জিনিসটা নিয়ে ছানবিন করছিলাম, তো আজকে আরো শিওর হলাম বলে তোমাদের সামনেই কথাটা বললাম। তো যাই হোক, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানিও। তো চলো দেখাবে নেক্সট ভিডিওতে, ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো থেকো। তো চলো।